নেই বলি কি করে? এতদিন বুক ফুলিয়ে বন্ধু বান্ধবদের আসরে সভা সমিতিতে বলে এসেছি, ভূত শুধু মানুষের ভয়ের ছায়া, দুর্বল মানুষের অসুস্থ গল্প। ভূত বিশ্বাসী কয়েকজন বন্ধু তর্ক করেছে, পৃথিবীতে তোমার চেয়ে অনেক পণ্ডিত বিজ্ঞ লোকেরা ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন, তুমি চিৎকার করে সে অস্তিত্বে ফাটল ধরাতে পারবে না, ইত্যাদি। সবিনয়ে তাদের বলেছি, পণ্ডিতদেরও ভুল হয়, বিজ্ঞজনেরা প্রমাদ মুক্ত নন। বিখ্যাত চিকিৎসকের ভুলের জন্য কত রোগী খতম হয়েছে, প্রথম শ্রেণীর উকিলদের ভুলে কত নিরীহ লোকের ফাঁসি হয়েছে, তার ঠিক নেই। কাজেই তোমাদের অপ্রমাণ আমি মানতে রাজি, যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি। বন্ধুরা মারমুখী হয়ে উঠেছে। তার মানে তোমার স্থূল দেখাটাই আসল, তুমি নিজের চোখে একবার। তাদের আমি বাধা দিয়ে বলেছি, তোমরা কি বলবে আমি চাই। আমেরিকা দেখিনি বলে আমেরিকা নেই, আমার ঠাকুরদার বাবাকে আমি চাক্ষুষ দেখিনি, কাজেই তারও অস্তিত্ব নেই, নেই তো। কিন্তু আমেরিকা ফেরত অনেক লোকের সঙ্গে আমার পরিচয় আছে, তারা আমেরিকা দেখেছে, আর ঠাকুরদাকে আমি দেখি, তাই বৈজ্ঞানিক কারণে তার বাবাও নিশ্চয়ই ছিলেন। কিন্তু তোমরা কেউ ভূত দেখেছো? এমন কাউকে আমার সামনে হাজির করতে পারো যিনি চাক্ষুষ ভূত দেখেছেন? বন্ধুরা আমার মতো নাস্তিক সম্বন্ধে হতাশ হয়ে তর্কবদ্ধ করেছে। নাস্তিক কারণ তাদের মতে ভূত যে মানে না, ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে তার বিশ্বাস না থাকাই স্বাভাবিক। আমি নিজে কিন্তু কম চেষ্টা করিনি, যেখানে ভূতের গন্ধ পেয়েছি সেখানে ছুটেছি, পোড়ো বাড়িতে, জলা জায়গায়, দীপান্তরের মাঠে, গোরস্থানে, শ্মশানে, কিন্তু ভূতের দেখা পাইনি। এমনই করে স্কুল জীবনটা কাটলো, কলেজ জীবনেরও কিছুটা। একদিন ক্লাস ছিল না, কমন রুমে বসে গল্প করছিলাম, নানা ধরনের কথাবার্তা, দেশ বিদেশের কথা, চাকরির অবস্থা, সাধারণভাবে মানুষের মধ্যে ধর্মহীনতার প্রসার। শেষখানে শুরু হলো ভূতের কাহিনী। আমার এক সতীর্থ বলল, মানুষ যত সভ্য হচ্ছে, শহরের প্রসার হচ্ছে, ততই ভূত সরে যাচ্ছে। আমি এসে বললাম, ভূত ছিলই না করতে, কাজে সরে যাওয়ার প্রশ্ন ওঠেন। আমার কথা শেষ হওয়ার আগেই গম্ভীর কণ্ঠগানে, বলো কি রে, ভূত নেই? টমকে ফিরে দেখলাম একটু দূরে আর একটা চেয়ারে একজন ছাত্র, বয়সে আমার চেয়েও বড়, এক গো আর দাড়ি, চোখে ফুল পাওয়ারের চল। জানতাম ছাত্রটির নাম আনন্দ, দর্শনে এমে পড়ছে। ভূত দেখবার সাহস আছে? দলের সবাই চুপচাপ। কেবল আমি বললাম, আছে। আনন্দমোহন চেয়ারটা টেনে আমার পাশে বসলো, এক পৃষ্ঠে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না কিন্তু। এসে বললাম, নিশ্চিন্তে থাকুন, আমি সাবালক, আপনার কোনো দায় থাকবে না। শোনো তাহলে, ক্যানিং লাইনে চেপে চাঁপাহাটিতে যাবে, ভালো নাম চম্পাহাটি, সেখান থেকে 2 মাইল দূরে খালেশ্বরীর মন্দির, তার পাশেই শ্মশান। অমাবস্যার রাতে সেই শ্মশানে গিয়ে রাত কাটিয়ে ফিরে আসতে হবে, অবশ্য যদি তোমার বরাতে ফিরে আসা থাকে। এরকম ভয় দেখানোর কথা আমি আগেও শুনেছি, শ্মশানে অন্ধকারে রাতও কাটিয়েছি, কিন্তু কিছু দেখতে পাই, আমার কোনো ক্ষতিও হয়। তাই বললাম, কিন্তু আমি যে সত্যি খালেশ্বরী মন্দিরের শ্মশানে গিয়েছি তা আপনার কাছে প্রমাণ করবো কি করে? আনন্দমোহন মাথা নাড়ল। তার উপায় আছে, খালেশ্বরীর মন্দিরের পাঁচিলে অদ্ভুত পরগাছা আছে, মানুষের আঙুলের মতো লম্বা লম্বা পাতা, পাংশুটে রঙের ফুল হয়। এই ধরনের গাছ অন্য কোথাও দেখি। তাছাড়াও আর একটা ব্যাপার আছে, ওই বরগাছার পাতায় পাতায় চিতার ধোঁয়ার গন্ধ, বড়া পোড়ানোর চামড়া আর আঁশটে গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। সেই গাছের 5টা পাতা তুলে আনতে হবে। ঠিক আছে, আমি রাজি। ঠিক হলো, আনন্দমোহন আমার সঙ্গে চম্পাহাটি পর্যন্ত যাবে, সেখানে তার এক মাসির বাড়ি। রাত হলে আমি বলে যাব শ্মশান, বরগাছের পাতা নিয়ে ভোরবেলা ফিরে আনন্দমোহনের সঙ্গে দেখা করব। যদি পারি, আনন্দমোহন পেট পুড়ে কলেজ কেটনি খাওয়াবে, তাছাড়া করগড়ে 10 টাকার একটা নোট দেবে। আনন্দমোহনের মেশো অনেক বারণ করলেন, বাবা ওসব গোয়ার তুমি করতে যেও না, জায়গাটা খুবই খারাপ, তান্ত্রিকরা উপাসনা করেন, অমাবস্যায় নিঘাত ওদের আবির্ভাব হয়। এসে উত্তর দিলাম, ওদের সঙ্গে মোলাকাত করতেই তো যাচ্ছি। আমি যখন নাছোড় বান্দা, তখন আনন্দমোহনের মেশো একটি রুদ্রাক্ষ হাতে বেঁধে দিয়ে বললেন, রাম রাম, বিপদে পড়লে রাম নাম জপ করবে। আর কি বলবো বাবা, এসব সর্বনেশে খেলায় বেত না, কোনোদিন মুশকিলে পড়ে যাবে। রাত 8টায় খাওয়া দাওয়া সেরে শ্মশানের দিকে রওনা হল। উঠে অন্ধকার, ভালো করে পথ দেখাই যায় না, ঝোপে ঝোপে জোড়াকি উঠান। কয়েকবার বিশ্রী সুরে পেঁচা ডেকে উঠল, চারিদিকে তিনটির আওয়াজ। এসবে আমি অভ্যস্ত,
এর আগে বাজি রেখে বার তিনেক নানা জায়গায় শ্মশানে গিয়েছি। মরার ঘাট থেকে গাঁদা ফুলের মালা প্রায় ঘন্টা 3 পর শ্মশানে পৌঁছানো। এতটা সময় লাগবার কথা নয়। মনে হয় পথ হারিয়ে শ্মশানের কাছাকাছি আসতেই তীব্র মাংসল গন্ধে বমি আসতে লাগলো। কোথায় পারলাম কোথায় মরা পোড়ানোর গন্ধ, অথচ কাছে গিয়ে কোনো চিতা দেখতে পেলাম না। একটু ঘোরাঘুরি করেই বুঝতে পারলাম উগ্র গন্ধ আসছে খালেশ্বরীর মন্দিরে। কাছে গিয়ে টর্চ জ্বালালাম। গন্ধের জন্য নাকে রুমাল চাপা দিই। তিন জোনাকির মতো অনেকগুলো আলো। বুঝতে অসুবিধা হলো না ওগুলো শেয়ালের চোখ। তাদের রাজত্বে আমার অনাগত উপর থেকে আর একটু এগিয়ে দাঁড়িয়ে পড়লাম। উঁচু টিভির ওপর মানুষের খাট, তার উপর একটা মরা ঢাকা। ধারে কাছে কোনো লোক দেখতে পেলাম। সরে এলাম। এদিকটা অনেকগুলো গাছের জটলা, তার তলায় উইক উইক করে লণ্ঠন চলছে। যাক, সম্ভবত কোনো লোক আছে ওখানে। শ্মশানে সারাটা রাত একলা থাকতে হবে। কাটে যে দেখলাম লণ্ঠন মাঝখানে করে 2 জন লোক চুপচাপ বসে, পরনে গেঞ্জি আর ধুতি, কালের চোয়াল প্রকট। কে আপনারা? দাদা, আপনারা কি? পারদো এক প্রশ্ন করতে উত্তর মিলল, আমরা মোড়া পোড়াতে। মরা পোড়াতে এসেছেন শুধু 2 জন? আরো 2 জন গেছে কাঠ কিনতে। অনেকক্ষণ গেছে, ফিরতে দেখাবে কে জানে। নেশা করে কোথাও পড়ে আছে হয়তো। আমি তাদের কাছে বসে পড়লাম। যাক, সারাটা রাত অন্তত মুখ বুঝে থাকতে হবে না। কথা বলতার লোক পাবো। একজন আমার দিকে চোখ তুলে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কেন? আমি বেড়াতে এসেছি। তো শুনে দুজনেই হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি। শ্মশানে বেড়াতে? ভালো ভালো, বেড়া মারার জায়গা পেলেন না? ওরিয়া হয়ে বলে ফেললাম, না মানে দেখতে এসে। খাঁচা এনেছেন? খাঁচা? খাঁচা দিয়ে কি হবে? কেন? রোদ দেখতে পেলে ধরে নিয়ে যাবেন। বুঝলাম, থাক, কোনো উত্তর দিলাম না। কতক্ষণ এবার চুপচাপ এক সময় জিজ্ঞাসা করলাম, কে মারা গেলেন? আমাদের দাদা। আবার চুপচাপ। কিছুক্ষণ পর আরেকজন বলল, এ তো ভারী মুশকিল হলো। কতক্ষণ এভাবে বসে থাকবো? এত দেরি তো হবার কথা নয়। চলো একটু এগিয়ে দেখি। লণ্ঠন তুলে নিয়ে ওরা উঠে দাঁড়ালো। আপনি বসে বসে শ্মশানে হাওয়া খান না খাই, আমার গ্রামের দিকে একটু এগিয়ে দেখি। বসে বসে দেখলাম লণ্ঠনের ম্লান গাছপালার আড়ালে ঢাকা পড়ে গেল। ভয় ঝেড়ে ফেলার জন্য উঠে দাঁড়াল। হাঁটতে হাঁটতে ডোবার ধারে গিয়ে ধারে একটা হিজল গাছ, তাতে হেলাত দিয়ে বসি। বোধ হয় তন্ত্রাকে পিটিয়ে থাকবে। গায়ে ফোটা ফোটা বৃষ্টি পড়তে চমকিস থেকে উঠলাম। টর্চের আলোয় হাত ঘড়িতে রাত 3টে, তার মানে অনেকক্ষণ ঘুমিয়ে যায়। 4 ঘন্টা। 4টের সময় এখান থেকে রওনা হলে 6টা নাগাদ আনন্দমোহনের মাসিক বাড়ি পৌঁছে গেল। তার আগে পরগাঠার পাতাগুলো ছিঁড়ে নি। আবার মন্দিরের কাছে এলাম। হাত বাড়িয়ে পাতা ছিঁড়তে গিয়েই বিপদ। কিছুতেই ছিঁড়তে পারলাম। কি শক্ত পাতা রে বাবা! শুধু তাই নয়, মনে হলো কে যেন আমায় ধাক্কা দেবার চেষ্টা করতে। পকেটে ছুরি আছে। ছুরি বার করে 5টা পাতা কেটে নিলাম। এই মনে হলো মানুষের দেহের উপর যেন ছুরি চালাচ্ছে। তারপরে অবাক কাণ্ড, কাটা পাতা থেকে টপ টপ করে রক্ত ছড়ে বলতে লাগলো। রক্তে লাল রঙের রস। আর সাহস হলেন চম্পাহাটির দিকে রওনা দিলাম। পেছনে ফিরতেই হলো কারা যেন খ্যাঁক খ্যাঁক করে এসে নাকি শুনে বলে উঠলো, সেবার বাজি জিতেছিলাম বটে, আনন্দমোহনের প্রশংসাও পেয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধে রইল। ভূত যদি নেই তাহলে একই চেহারা 3টে মরা পাশাপাশি দেখলাম। বিশেষ করে যে 2 জনকে কিছুক্ষণ আগেই জীবন্ত দেখেছি, কথা বলেছি যাদের সঙ্গে, তারাই মোড়া হয়ে খাটিয়ে শুয়ে। ভৌতিক না হলেও অলৌকিক বটেই। অনেক বছর কেটে গেছে, ভূতের কথা ভাববার আর অবসর পাই। ডাক্তার পড়া নিয়ে জানা 5 বছরের কোর্স শেষ হলো 7। পরীক্ষার মুখে একটা করে সঞ্চাল। তারপর হাসপাতালে 1 বছর হাউস সার্জন। জীবনের বিভৎস দিকটার সঙ্গে পরিচিত। সেই সময় সারা শহরে কোনো খোঁজ সময় নেই, অসময় নেই। গাদা গাদা মরা মর্গে বোমায় কারোর হাত পা উড়ে গেছে, ছোড়ার আঘাতে কারোর পেটে নাড়ি ফুড়ি বাইরে এসে পড়ে। আবার পথ দুর্ঘটনায় বলিও আছে।
লরি বা বাসের তলায় ছ্যাঁকড়ানো দেহ, এইসব মরা ছিঁড়ে রিপোর্ট দিতে হতো। এই কাজে আমার সহায় মাথাইটো সেই অর্ধেকের বেশি কাজ করে। হালেশ্বরী মন্দিরের সেই পরগাছের গন্ধে একদিন নাকে রুমাল চাপা দিতে হয়েছিল, কিন্তু এখন স্তূপাকৃত মরার গাদার মধ্যে ঘোরাফেরা করে কোনো গন্ধ পাই না। এক রাতে ঘুমে অচেতন ছিলাম, হঠাৎ দরজায় ধাক্কা। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। অল্প ডাকি ইদানিং ঘুম ভেঙে যেত। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখলাম মাথায় ডোম দাঁড়িয়ে। কি খবর জানাই ছিল, তবু জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? একটা মরা এসেছে হুজুর। তারা কিসের? কাল সকালই নয় হবে? না, আপনি একবার আসুন। মাথায় ডোমের এত আগ্রহ দেখিনি এর আগে। পোশাক বদলে মর্গে চলে এলো। মেঝের উপর স্ট্রেচারে শোয়ানো রয়েছে, মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে। বছর 19-20 বেশি নয়। এক মাথা ঢেউ খেলানো চুলের দাস, কালো চুলের মাঝখানে পদ্মের মতো ঢলঢলে একটি, মুখে কোনো বিকৃতি নেই। এই নাটকও খোঁজ হয়। কে নিয়ে এলো? পুলিশ। মারা গেল কিসে? উত্তরে মাথায় ডোম দেহটা উপর করে দিল। পিঠের দু জায়গায় গভীর ক্ষতের চিহ্ন, মনে হলো ধারালো ছোড়া দিয়ে দুবার আঘাত করা হয়েছে। মাথায় ডোম আজকাল অনেক বিজ্ঞ হয়েছে। গম্ভীর গলায় বলল, পার্টির ব্যাপার হুজুর, আজকাল যা হয়েছে আর কি। নিজের কাজ শুরু করে দিলাম। ঘন্টা খানেকের বেশি লাগেও না, রিপোর্ট লেখাও শেষ। মাথায় ডোমকে জিজ্ঞেস করলাম, বডি নিতে কেউ এসছে? না হুজুর, এখন হয়তো সর্বনাশের খবরই পাইনি। তার কাল খোঁজ করবে। পরের দিনও কেউ এলো না। পুলিশ মৃতদেহের ফটো নিয়েছে, তার ফটো ছাপিয়েও দিয়েছিল বড় বড় খবরের কাগজে। দিন আরেক পার হয়ে গেল, দেহ নিতে তবুও কেউ এলো না। ওষুধ ইঞ্জেকশন দিয়ে মৃতদেহ ঠিক রাখার চেষ্টা করা হয়েছে, যাতে গন্ধ না বের হয়। দেহ আটকে রাখবার একটা সীমা আছে। মাথায় ডোম এসে তাগাদা দিতে লাগলেন, হুজুর আর কদিন আটকে রাখবো? হুকুম দিন, গাদায় পুড়িয়ে দিই। মাথায় ডোমের উদ্দেশ্য ছিল অনেক হাড়ের ব্যবসায়ী চড়া দামে কঙ্কাল কিনে বেওয়ারিশ লাশ তাদের পাচার করে দেওয়া খুব লাভজনক। যখন ভাবছি করব, তখন একজন ছাত্র এসে খবর দিল, স্যার, একটা ছোকরা আপনার সঙ্গে দেখা করতে চায়। এরকম অনেকেই আসে। আত্মীয় স্বজনকে হাসপাতালে ভর্তি করতে চায়, কিংবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধ গছাতে উৎসাহী। দুটো ব্যাপারেই আমার কোনো হাত নেই। তবু ছোকরাকে ডেকে পাঠালাম। মাথায় ডোমকে বললাম, পরে দেখা করব। ছোকরা আমার ঘরে ঢুকতেই চমকে উঠল। চেহারায় এমন মিল হয়, মৃতা মেয়েটির সঙ্গে অদ্ভুত সাদৃশ্য। মুখ, চোখ, রং সবই একরকম। মেয়েটি যেন পুরুষের বেশ পড়ে এসেছে। কথা বলতে পারলাম। তারপর বললাম, হ্যাঁ, কি চাই? আমার বোন আবার বডিটা নিতে এসছে, ছোড়া মারার কেস। আচ্ছা, এত দেরি হলো আপনার? আমি অনেক দূর থেকে আসছি, খবরের কাগজে ফটো দেখে চিনতে পেরেছি। কথাগুলো বলার সময় ছোকরার গলা অশ্রুরুদ্ধ হয়ে মৃদু কণ্ঠে বলল, দেশ থেকে এ হানাহানিতে কবে শেখাবে? আমি বলেই ফেললাম, আপনার সঙ্গে আপনার বোনের চেহারার কিন্তু ছোকরা কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে দেখল, তারপর বলল, সত্যি কথা বলতে কি, আমরা জমজ। আমি আবার চেয়ে 7 সেকেন্ডের বড়। বডি ছেড়ে দেওয়ার জন্য যা প্রয়োজন করে দিলেন। মনে একটু সান্ত্বনা পেলাম। যাক, মেয়েটির দেহের সদ্গতি হবে। ব্যাপারটা ঘটল ঠিক পরের দিন। কোয়ার্টার থেকে বের হয়ে হাসপাতালে ঢুকছি, মাথায় ডোমের সঙ্গে দেখা। হুজুর, আর একজন লাশের খদ্দের এসছে। কে? এ আবার কোন লাশে? আরে সেই ছোড়া মারার কেসটা হুজুর। অল্প বয়সী মেয়েটা, বলিসনি কাল তার ভাই লাশ নিয়ে গেছে? বলেছি হুজুর, ভদ্রলোক একবার আপনার সঙ্গে দেখা করতে চান। বিরক্তি বললাম, আসতে হলো। ভদ্রলোক ঢুকলেন। প্রৌঢ়, মাথায় কাঁচা পাকা চুল, চোখে বেশি পাওয়ারের চশমা, খুব গম্ভীর চেহারা। আমি বললাম, আপনি ডোমের কাছে শোনেননি? শুনি তো আপনার কাছে এসেছে। সত্যি কথাটা চাওকে? যা বাবা, এর আবার সত্যি মিথ্যে কি? ভাই এসে লাশ নিয়ে গেছে, জমজ ভাই। সামনে রাখা চেয়ারে ভদ্রলোক বসে পড়ে বললেন, হ্যাঁ, সবুজ ভাই? মানে অঞ্জু এসে বডি নিয়ে গেছে? এর নাম তো মনে নেই, খাতায় লেখা আছে, দেখতে পারেন। আপনি কে? আমি আমার বাবা। বাবা? হ্যাঁ, চাকরি থেকে অবসর নিয়ে রেবতীপুরে থাকি। রেবতীপুর অজ পাড়াগোলা, বর্ধমান থেকে 30 মাইল। আমার সেই মেয়ে আবার এখানে কি করতো আমি জানি না। সত্যি বলতে কি আমার সঙ্গে যোগাযোগ ছিল না। শুনেছি বাজে লোকের খপ্পরে পড়েছিল, চালিয়ে ছোড়া ব্যবহার করতো। ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ভাঁজ করা খবরের কাগজ টেনে বার করলেন। কাল একটা কাজে আমি বর্ধমান এসেছিলাম। কি আশ্চর্য ব্যাপার দেখো,
জিনিস কিনে ঘায়ে ফিরছি, সেই কাগজের মুখে আবার ছবি। অবাধ্য হোক যাই হোক, মেয়ে তো সকালেই ছুটি চলে এলাম। কিন্তু আপনাকে তো বললাম আপনার ছেলে এসে বডি নিয়ে গেছে। কিন্তু তা কি করে হতে পারে? ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। না হবার আবার কি আছে, আপনার মতন তিনিও খবরের কাগজ দেখিয়ে এসেছেন। কি বলছেন আপনি? অঞ্জু তো 5 বছর আগে মারা গিয়েছে, লাস্টিং ঘটনায়। এবার আমি সোজা হয়ে বসি।